আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে বায়োলজি শিক্ষা 365-এ আবারও স্বাগতম। আমি গত ক্লাসে তোমাদেরকে নিউক্লিয়াস নিয়ে বলেছিলাম এবং নিউক্লিয়াসের যে ক্রোমোজোম ডিএনএ রয়েছে এগুলো সম্পর্কেও বলেছিলাম। দেখো, এই যে চিত্র, এখানে যে প্যাঁচানো অবস্থায় যেটি দেখা যাচ্ছে এটি হচ্ছে ডিএনএ। এই ডিএনএটি কি করে? কিছু হিস্টোন নামক প্রোটিনকে পেঁচানো অবস্থায় থাকে, পেঁচিয়ে অবস্থান করে এবং এই পেঁচানো কুণ্ডলিত অবস্থায় যখন থাকে তখন এই ডিএনএ অণুটিকে হচ্ছে ক্রোমাটিন বলা হয়। আর এই ক্রোমাটিন তন্তু যখন কোষ বিভাজনের সময় খাটো এবং মোটা হয়ে যায় তখন তাকে হচ্ছে ক্রোমোজোম বলা হয়। আর আজকে আমরা এই যে ডিএনএ অর্থাৎ ক্রোমোজোমের প্রধান উপাদান ডিএনএ নিয়ে আলোচনা করব। তোমাদের বইয়ের অধ্যায় 12 জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি, এই অধ্যায়ে ডিএনএ নিয়ে আলোচনা করা হয়েছে। আমি আগেই তোমাদের ডিএনএ নিয়ে পড়াচ্ছি, কারণ হচ্ছে তোমাদের যে অধ্যায় 3 রয়েছে কোষ বিভাজন, সেখানে যে ক্রোমোজোমের বিভাজন এই কনসেপ্টটি জানার জন্য তোমাদের ডিএনএ রেপ্লিকেশন, তারপর হচ্ছে আরএনএ, এগুলো সম্পর্কে জানা খুবই জরুরি। দেখো, এটি হচ্ছে ডিএনএর একটি মডেল চিত্র। এটি কিন্তু ডিএনএ রিয়েল চিত্র না, কিন্তু ডিএনএ কিভাবে পেঁচানো অবস্থায় থাকে তাই এখানে এটি দেখানো হয়েছে। এবং ডিএনএ কিন্তু দ্বিসূত্রক। এই যে এখানে একটি দেখা যাচ্ছে, এটি একটি সূত্রক এবং এটিও হচ্ছে একটি সূত্রক, তাহলে বোঝাই যাচ্ছে ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক। এবং ডিএনএর যে দুটি সূত্র রয়েছে এরা একে অপরকে এভাবে করে পেঁচানো অবস্থায় থাকে। ডিএনএর দুটি সূত্র যে একে অপরকে পেঁচানো অবস্থায় থাকে এবং এই ডিএনএ কী কী উপাদানের সমন্বয়ে গঠিত এবং উপাদানগুলো কিভাবে ডিএনএর মধ্যে অবস্থান করে, এটির একটি মডেল বর্ণনা করেন হচ্ছে বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক। ডিএনএ যে দুটি সূত্র পেঁচানো অবস্থায় থাকে একে হচ্ছে যে ডাবল হেলিক্স বলা হয়। তাহলে দেখো, ডিএনএর যে ডাবল হেলিক্স রয়েছে, ডিএনএ এর ডাবল হেলিক্স এর গঠনের বর্ণনা দেন হচ্ছে বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক। তারা কত সালে দেন? তারা হচ্ছে 1953 সালে এই ডিএনএ যে ডাবল হেলিক্স রয়েছে এর গঠনের তারা মডেলটি প্রকাশ করেন এবং তারা কিন্তু এই ডিএনএর গঠনের জন্য, ডাবল হেলিক্সের জন্য তারা নোবেল পুরস্কারও পেয়েছেন। ডিএনএ এর ফুল ফর্মটি হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আমি তোমাদেরকে একটু পরে এই যে ফুল ফর্মটি ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এটি কিভাবে এসেছে এটি সম্পর্কে আমি তোমাদেরকে একটু পরে আলোচনা করব। তার আগে দেখো, এই যে ডিএনএ রয়েছে এই ডিএনএর যে প্রতিটি সূত্রক রয়েছে, এই প্রতিটি সূত্রক কিন্তু পলিনিউক্লিওটাইড দিয়ে গঠিত। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে বললাম পলিনিউক্লিওটাইড, এটি কি? পলিনিউক্লিওটাইড, দেখো, পলিনিউক্লিওটাইড, এখানে এই পলি মানে হচ্ছে অসংখ্য বা অনেক। তাহলে এই যে মানে অসংখ্য নিউক্লিওটাইডের সমন্বয়ে হচ্ছে ডিএনএ গঠিত, অর্থাৎ অসংখ্য নিউক্লিওটাইডের সমন্বয়ে গঠিত যৌগ। এখন দেখো, এখানে আমি তো একটু আগে বললাম যে ডিএনএ দ্বিসূত্রক। এই যে দুটি সূত্রক রয়েছে, এই দুটি সূত্রকে প্রতিটি সূত্রই কিন্তু পলিনিউক্লিওটাইড দিয়ে গঠিত। অর্থাৎ অসংখ্য নিউক্লিওটাইড যখন যুক্ত হয়, যেমন ধরো এখানে এতটুকু পর্যন্ত একটি নিউক্লিওটাইড, এতটুকু পর্যন্ত নিউক্লিওটাইড, তাহলে এরকম অসংখ্য নিউক্লিওটাইড যখন একটি আরেকটির সাথে যুক্ত হচ্ছে তখনই কিন্তু পলিনিউক্লিওটাইড চেন বলা হচ্ছে। এবং এভাবে করে দুটি চেন গঠিত হয় এবং এরা মাঝখানে কিছু হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যুক্ত থাকে। আমি একটু পরে সকল বিষয়, এখানে হাইড্রোজেন বন্ড কি, পলিনিউক্লিওটাইড কি, তা আমি একটু পরে আলোচনা করছি। দেখো, এই পুরো গঠনটি হচ্ছে একটি নিউক্লিওটাইডের গঠন। দেখো এখানে কি কি উপাদান থাকছে।
এই যে নিউক্লিওটাইড গঠনের জন্য একটি নাইট্রোজেনাস বেস দরকার হচ্ছে, এই অংশটি হচ্ছে নাইট্রোজেনাস বেস। তারপর একটি সুগারের দরকার হচ্ছে, সুগার অর্থ হচ্ছে চিনি, সুগার অর্থ হচ্ছে চিনি, এবং একটি ফসফেট গ্রুপ যুক্ত হচ্ছে। তাহলে এই যে দেখো, নাইট্রোজেনাস বেস, সুগার এবং হচ্ছে ফসফেট গ্রুপ, এগুলোর সমন্বয়ে হচ্ছে এই তিনটি যখন মিলিত হয় তখনই হচ্ছে নিউক্লিওটাইড গঠিত হয়। এরকম অসংখ্য নিউক্লিওটাইড, দেখো এই যে এরকম অসংখ্য নিউক্লিওটাইড, এই যে এটি রয়েছে ফসফেট, এটি হয়েছে সুগার এবং এটি হচ্ছে নাইট্রোজেনাস বেস, এবং দেখো এখানে আবারও আছে এটির নিচে ফসফেট, সুগার, তারপর হচ্ছে নাইট্রোজেনাস বেস। এরকম অসংখ্য নিউক্লিওটাইড একটির সাথে একটি যুক্ত হয়ে কিন্তু একটি পলিনিউক্লিওটাইডের চেন গঠন করে আছে। দেখছো, এটা কিন্তু পলিনিউক্লিওটাইডের একটি গঠন। এভাবে করে যে ডিএনএর যে একটি সূত্রক আছে, এগুলো এভাবে করে পলিনিউক্লিওটাইডের মাধ্যমে গঠিত হয়। সেমভাবে আরেকটি সূত্রকও পলিনিউক্লিওটাইড চেনের মাধ্যমে গঠিত হয়। আমরা একটি টার্ম পেলাম পলিনিউক্লিওটাইড। তাহলে এই যে পলিনিউক্লিওটাইড, এটি কিসের মাধ্যমে গঠিত হচ্ছে? সুগার, এরপর হচ্ছে নাইট্রোজেনাস বেস অর্থাৎ নাইট্রোজেন ঘটিত ক্ষারক এবং ফসফেটের মাধ্যমে। দেখো এখানে যে সুগার রয়েছে, এই সুগারটিকে কিন্তু পেন্টোজ সুগার বলা হয়। কেন পেন্টোজ সুগার বলা হয়? কারণ হচ্ছে এখানে 3টি কার্বন রয়েছে। এখানে যদিও এখানে কার্বন দেখা যাচ্ছে না, কিন্তু এই যে এখানে এগুলোতে কিন্তু অলওয়েজ কার্বন থাকে, অর্থাৎ কার্বনের সাথে এখানে হাইড্রোজেনও যুক্ত থাকে। এখানে দেয়া হচ্ছে না, কিন্তু না দেওয়া মানে হচ্ছে এখানে কার্বন রয়েছে। এবং এখানে একটি কার্বন রয়েছে, এখানেও কার্বন, এখানেও কার্বন, এখানেও কার্বন। এখন কি বলেছি যে এখানে যে সুগার রয়েছে ডিএনএর গঠনের মধ্যে, এই সুগারটি হচ্ছে পেন্টোজ সুগার। কেন পেন্টোজ সুগার? পেন্টোজ সুগার মানে হচ্ছে যে 5 কার্বন থাকবে, পেন্টো মানে হচ্ছে 5। এখন দেখো কিভাবে, এটি হচ্ছে 1 নাম্বার কার্বন, এটি হচ্ছে 2 নাম্বার কার্বন, এটি হচ্ছে 3, এটি হচ্ছে 4, এবং এই কার্বনের সাথে যে আরেকটি কার্বন যুক্ত আছে এটি হচ্ছে 5 নম্বর কার্বন। তাহলে দেখো এখানে টোটাল 5টি কার্বন রয়েছে, এর জন্য হচ্ছে একে পেন্টোজ সুগার বলা হয়। এখন এই যে পেন্টোজ সুগার রয়েছে, এই পেন্টোজ সুগার কিন্তু 2 ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে রাইবোজ সুগার, আরেকটি হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। এখন দেখো এই দুটি গঠন দেখতে, রাইবোজ সুগার অর্থাৎ ডি এবং ডিঅক্সিরাইবোজ সুগার, এই দুটি দেখতে গঠন কিন্তু একই রকম লাগছে, তাই তো? দেখো এখানেও OH আছে, এখানেও OH আছে, এখানে CH2OH আছে, এখানেও CH2OH আছে, এখানে OH আছে, এখানে OH আছে, এবং এখানে OH আছে, কিন্তু এখানে দেখো এখানে কিন্তু OH নেই। এখন এখানের মধ্যে পার্থক্য হচ্ছে এটি যে রাইবোজ সুগার এবং ডিঅক্সিরাইবোজ সুগারের মধ্যে একটি পার্থক্য, সেটি হচ্ছে এই যে 2 নাম্বার কার্বন রয়েছে, এই 2 নাম্বার কার্বনের মধ্যে দেখো রাইবোজ সুগারের মধ্যে OH গ্রুপ রয়েছে, কিন্তু যে ডিঅক্সিরাইবোজ সুগার রয়েছে এখানে কিন্তু অক্সিজেন নেই। এখানে কিছু না থাকা মানে হচ্ছে এখানে হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন। কিন্তু দেখো রাইবোজ সুগারে এখানে 2 নাম্বার কার্বনের মধ্যে OH আছে, কিন্তু এই যে ডিঅক্সিরাইবোজ সুগার আছে এখানে 2 নাম্বার কার্বনের মধ্যে কোনো ধরনের অক্সিজেন নেই, শুধুমাত্র হাইড্রোজেন রয়েছে। এটি হচ্ছে রাইবোজ সুগার এবং ডিঅক্সিরাইবোজ সুগারের মধ্যে পার্থক্য। এবং আমরা এখন যেহেতু ডিএনএ নিয়ে আলোচনা করছি, এই ডিএনএ অণুই এই যে ডিঅক্সিরাইবোজ সুগার রয়েছে এর দ্বারা গঠিত। অর্থাৎ এখানে যে সুগারের কথা বলেছি, এই সুগারটি হচ্ছে ডিএনএতে থাকে, এটি হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। এবং এখানে 2 কেন দিয়েছে? কারণ হচ্ছে 2 নাম্বার কার্বনের মধ্যে অক্সিজেন নেই। ডি মানে হচ্ছে নেই বা ছাড়া,
এবং অক্সি মানে হচ্ছে অক্সিজেন, অক্সি মানে হচ্ছে অক্সিজেন, এবং রাইবোজ মানে হচ্ছে রাইবোজ সুগার। তাহলে যে সুগার রয়েছে, ডিএনএ সুগার, এটি হচ্ছে দুই ধরনের। একটি হচ্ছে রাইবোজ সুগার এবং আরেকটি হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। এবং এই যে ডিঅক্সি রাইবোজ সুগার রয়েছে এটি দিয়ে ডিএনএ গঠিত এবং রাইবোজ সুগার দিয়ে হচ্ছে আরএনএ গঠিত। তাহলে এবার আসি নাইট্রোজেনাস বেস বা নাইট্রোজেন ঘটিত ক্ষারক এটি নিয়ে। দেখো এই যে নাইট্রোজেন ঘটিত ক্ষারক রয়েছে এটির গঠনের মধ্যে যদি একটু দেখাই, দেখো এখানের মধ্যে কি আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেনও আছে, এবং এখানে তো একটু আগে বললাম এখানে কোনো কিছু থাকা না মানে হচ্ছে, দেয়া না মানে হচ্ছে এখানে কার্বনকে বোঝানো হচ্ছে, তাহলে কার্বন রয়েছে। এবং আরও কিছু ক্ষারক যেগুলো রয়েছে ওখানে কিন্তু অক্সিজেনও রয়েছে। তাহলে এই যে নাইট্রোজেনাস বেস রয়েছে এটি হচ্ছে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত। দেখো এই যে নাইট্রোজেনাস বেস রয়েছে এগুলো কিন্তু 5 রকমের হয়ে থাকে। একটি হচ্ছে এডিনিন, একটি গুয়ানিন, থাইমিন, সাইটোসিন এবং হচ্ছে ইউরাসিল। দেখো এই যে এডিনিন রয়েছে, এডিনিন এবং গুয়ানিন, এদের দেখো রিং রয়েছে একটি দুটি, এবং এখানেও দেখো গুয়ানিনের মধ্যে একটি দুটি। তাহলে এবং যে থাইমিন রয়েছে এখানে দেখো একটি রিং রয়েছে, সাইটোসিনেও একটি রিং, তারপর হচ্ছে ইউরাসিলেও একটি রিং রয়েছে। এখন এই যে এডিনিন এবং গুয়ানিন এই দুটির মধ্যে যে দুটি রিং রয়েছে এর জন্য হচ্ছে এদেরকে পিউরিন বলা হয়। পিউরিন তাহলে কোনগুলোকে বলা হয়? পিউরিন বলা হচ্ছে যে সকল নাইট্রোজেনাস বেসের মধ্যে দুটি রিং আছে। এবং যে পাইরিমিডিন রয়েছে, পাইরিমিডিনগুলো হচ্ছে থায়ামিন, সাইটোসিন এবং ইউরাসিল, কারণ এদের হচ্ছে একটি একটি রিং রয়েছে। তাহলে পাইরিমিডিন হচ্ছে সে সকল ক্ষারক যেগুলোর মধ্যে হচ্ছে শুধুমাত্র একটি একটি রিং থাকে। এখন আমি তোমাদেরকে একটু আগে বললাম যে নাইট্রোজেনাস বেসগুলো হচ্ছে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত। দেখো এডিনিনের মধ্যে কিন্তু কোনো ধরনের অক্সিজেন নেই, কিন্তু গুয়ানিনের মধ্যে অক্সিজেন রয়েছে, থাইমিনের মধ্যেও রয়েছে, তারপর হচ্ছে সাইটোসিনও রয়েছে, আবার ইউরাসিলের মধ্যেও রয়েছে। এর জন্য হচ্ছে আমি বলেছিলাম যে নাইট্রোজেন ঘটিত ক্ষারক বা নাইট্রোজেনাস বেস এগুলো হচ্ছে নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত। এই যে নাইট্রোজেনাস বেস রয়েছে এই নাইট্রোজেনাস বেসের মধ্যে এডিনিন, গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিন এই চারটির সমন্বয়ে হচ্ছে ডিএনএ গঠিত। অর্থাৎ ডিএনএর মধ্যে যে নাইট্রোজেনাস বেস রয়েছে এগুলোর তার মধ্যে শুধুমাত্র এই চারটি থাকে। তাহলে দেখো যে নাইট্রোজেন ঘটিত যে ক্ষারক রয়েছে ডিএনএর ক্ষেত্রে হচ্ছে এডিনিন, গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিন। এগুলোর সমন্বয় হচ্ছে ডিএনএ গঠিত। এবং যে এডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল এগুলোর সমন্বয় হচ্ছে আরএনএ গঠিত। অর্থাৎ ডিএনএর মধ্যে থাইমিন থাকে কিন্তু আরএনএর মধ্যে থাইমিনের বদলে হচ্ছে এই যে ইউরাসিল থাকে। এবার আসি এই যে ফসফেট গ্রুপটি নিয়ে। ফসফেট এই গ্রুপটি এসেছে ফসফরিক অ্যাসিড থেকে। ফসফরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H3PO4। অর্থাৎ দেখো এখানে হাইড্রোজেন রয়েছে 3টি, তারপর অক্সিজেন রয়েছে 4টি, এর জন্য হচ্ছে O4, এবং হাইড্রোজেন যেহেতু 3টি এর জন্য H3, এবং হচ্ছে ফসফরাস রয়েছে এর জন্য P।
এখন দেখ ফসফেটের সংকেত হচ্ছে PO4 3-। এখানে PO4 3- কেন? কারণ -3- হচ্ছে কারণ এখানে 3টি হাইড্রোজেন নেই, এর জন্য হচ্ছে যে PO4 3-। তাহলে আমরা বুঝে গেলাম যে ফসফেট, তারপর হচ্ছে সুগার এবং নাইট্রোজেনাস বেস সম্পর্কে। তাহলে ফসফেট, সুগার এবং হচ্ছে নাইট্রোজেনাস বেস এরা যখন একসাথে যুক্ত হয় তখন হচ্ছে তাকে নিউক্লিওটাইড বলা হয়, এবং এরকম অসংখ্য নিউক্লিওটাইড যখন যুক্ত হয় তখন তাকে হচ্ছে পলিনিউক্লিওটাইড বলা হয়, এবং এরকম পলিনিউক্লিওটাইডের চেনের সমন্বয়ে হচ্ছে ডিএনএর এক একটি সূত্রক গঠিত হয়। দেখো এই যে সুগার রয়েছে, সুগারের এই 5 নম্বর কার্বনের সাথে কিন্তু ফসফেট যুক্ত আছে, এবং এটি কিন্তু ফিক্সড যে এটির 5 নম্বর কার্বনের মধ্যে, অর্থাৎ সুগারের 5 নম্বর কার্বনের মধ্যে অলওয়েজ এই ফসফেটটি যুক্ত হবে, এবং যে সুগার রয়েছে এটিও কিন্তু অলওয়েজ এই গঠনেই থাকবে। তাহলে দেখো ফসফেটও চেঞ্জ হচ্ছে না, তারপর হচ্ছে এই যে সুগার এটিও কিন্তু চেঞ্জ হচ্ছে না। কিন্তু দেখো আমি এখানে যে গঠনটি দিয়েছি এটি কিন্তু এডিনিন, এবং আমি বলেছিলাম যে ডিএনএর মধ্যে 4 ধরনের নাইট্রোজেনাস বেস রয়েছে। তো আমি যদি শুধুমাত্র এডিনিনই থাকে তাহলে তো ডিএনএর গঠনটা হচ্ছে না, তাহলে বাকি 3টা কই যাবে? ওই বাকি 3টাও হচ্ছে এখানে এই যে সুগার রয়েছে, সুগারের যে 1 নম্বর কার্বন রয়েছে সেটার সাথে কিন্তু যুক্ত হয়। তাহলে এই বেসটা সবসময় চেঞ্জ হচ্ছে। ডিএনএর যে গঠন রয়েছে, যখন পলিনিউক্লিওটাইড যখন চেন গঠিত হয় তখন শুধুমাত্র এই যে বেস রয়েছে, এই বেস নাইট্রোজেনাস বেসটি হচ্ছে শুধুমাত্র চেঞ্জ হয়, বাকি যে ফসফেট গ্রুপ এবং যে সুগার রয়েছে এগুলো কিন্তু চেঞ্জ হয় না। এই যে এটা তো একটি পলিনিউক্লিওটাইডের গঠন। এখানে দেখো এখানে যে নিউক্লিওটাইড রয়েছে এই অংশটি হচ্ছে নিউক্লিওটাইড, আবার এটিও হচ্ছে নিউক্লিওটাইড একটি, এটিও একটি নিউক্লিওটাইড, এটিও একটি নিউক্লিওটাইড। দেখো এই নিউক্লিওটাইডের মধ্যে এডিনিন যুক্ত হয়েছে, পরের নিউক্লিওটাইড যেটি আছে সেটি কিন্তু আবার গুয়ানিন যুক্ত হয়েছে, তারপর আছে সাইটোসিন, এরপর হচ্ছে থায়ামিন। এভাবে করে হচ্ছে ডিএনএর যে দুটি সূত্রক রয়েছে, এই যে ডিএনএর এই সূত্রক এবং এই সূত্রক, এভাবে করে হচ্ছে ডিএনএর যেই পলিনিউক্লিওটাইডের চেন এটা এইভাবে করে গঠিত হয়। অর্থাৎ একটি নিউক্লিওটাইডে যদি এডিনিন থাকে, আরেকটি নিউক্লিওটাইডে থাকবে গুয়ানিন বা সাইটোসিন, এভাবে করে করে যুক্ত হবে। কখনো সবগুলো মানে একটি পলিনিউক্লিওটাইড চেনের মধ্যে সবগুলো একই রকম বেস হতে পারবে না। দেখো তোমাদেরকে আমি বলেছি যে সুগারের যে 5 নম্বর কার্বন আছে সেখানে হচ্ছে ফসফেট যুক্ত হয়। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে, আমি যে পলিনিউক্লিওটাইডের যে চেনের গঠন দিলাম এখানে একটি ফসফেট যুক্ত হচ্ছে 5 নম্বর কার্বনের সাথে, সুগারের 5 নম্বর কার্বনের সাথে, আবার দেখা যাচ্ছে এই যে সুগারের যে 3 নম্বর কার্বন রয়েছে এটি হচ্ছে 4, এটি 3, 2, 1, এই যে 3 নম্বর কার্বন রয়েছে এটির সাথেও তো ফসফেট যুক্ত হচ্ছে, তাহলে তো আমার কথার সাথে মিলল না, তাই তো? কিন্তু দেখো এই চেনটা গঠিত হবে কখন? একটি নিউক্লিওটাইড আরেকটি নিউক্লিওটাইডের সাথে তো কোনো ধরনের বন্ডিং ছাড়া তো সেটি যুক্ত হতে পারবে না। আর এই যে বন্ডিং, অর্থাৎ একটির সাথে একটি নিউক্লিওটাইডের সাথে আরেকটি নিউক্লিওটাইড যে যুক্ত হবে তারা হচ্ছে এই যে ফসফেটের মাধ্যমে কিন্তু একটির সাথে আরেকটি যুক্ত হচ্ছে। দেখো এখানে যে সুগারের 5 নম্বর কার্বন রয়েছে এটির সাথে একটি ফসফেট যুক্ত আছে, এবং এটির সাথে অর্থাৎ এই যে নিউক্লিওটাইড রয়েছে এই নিউক্লিওটাইডের সাথে যে আরেকটি নিউক্লিওটাইড যুক্ত হবে সেটি হচ্ছে এই একটি সুগারে, অর্থাৎ একটি নিউক্লিওটাইডের সুগারের যে 3 নম্বর কার্বন রয়েছে 3 নম্বর কার্বনের সাথে ফসফেট যুক্ত হবে, এবং এই যে ফসফেট যুক্ত হলো এটি আরেকটি নিউক্লিওটাইডের 5 নম্বর কার্বনের সাথে যুক্ত হবে। এভাবে করে হচ্ছে একটি পলিনিউক্লিওটাইড চেইন গঠিত হয়। তাহলে দেখো একটা জিনিস বোঝা যাচ্ছে যে একটি সূত্রকের কথা যদি আমরা চিন্তা করি, ধরে নিলাম এটি হচ্ছে একটি ডিএনএর সূত্রক, একটি মাত্র সূত্রক, এই সূত্রকের বাহিরের দিকে দেখো ফসফেট গ্রুপ রয়েছে, সবগুলো কিন্তু ফসফেট গ্রুপ, এবং ভিতরের দিকে রয়েছে নাইট্রোজেনাস বেসগুলো। তাহলে এভাবে করে হচ্ছে পলিনিউক্লিওটাইড চেন গঠিত হয় একটি, এবং সেমভাবে এদিকে আরও একটি নিউক্লিওটাইড চেন এখানে হবে, এবং এটার মধ্যে যে অর্থাৎ
এই পলিনিউক্লিওটাইড চেন এবং এখানে যে পলিনিউক্লিওটাইড চেন রয়েছে এদের মাঝখানে এর আবার কিভাবে যুক্ত হবে, এটাও একটা প্রশ্ন থেকে গেল। দেখো, এডিনিন অলওয়েজ থায়ামিনের সাথে যুক্ত হয় এবং দুটি হাইড্রোজেন বন্ডের মাধ্যমে, এবং যে গুয়ানিন রয়েছে সেটি সাইটোসিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যুক্ত হয়। দেখো, আমরা যদি ডিএনএর এই শুধু এদিকের কথা চিন্তা করি, এই পলিনিউক্লিওটাইডের কথা চিন্তা করি, দেখো এখানে বাহিরের দিকে কিন্তু ফসফেট রয়েছে, তারপর হচ্ছে ভিতরের দিকে নাইট্রোজেনাস বেস রয়েছে এবং এখানে হচ্ছে সুগার রয়েছে। সেমভাবে এই সূত্রকের ক্ষেত্রেও সেমভাবে আছে, বাইরের দিকে ফসফেট, এদিকে সুগার, এরপরে হচ্ছে এদের সাথে নাইট্রোজেনাস বেস যুক্ত রয়েছে। দেখো এখানে যে এডিনিন, এটি থায়ামিনের সাথে দুটি হাইড্রোজেন বন্ডের মাধ্যমে, তারপর হচ্ছে যে গুয়ানিন সাইটোসিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যুক্ত আছে। দেখো এখানেও কিন্তু সেম, অর্থাৎ মোট কথা হচ্ছে যে দুটি সূত্রক রয়েছে, এরা সব সময় এডিনিন থাইমিনের সাথে বন্ড তৈরি করবে, সাইটোসিন গুয়ানিনের সাথে বন্ড তৈরি করবে। এভাবে করে হচ্ছে দুটি চেন একটি অপরটির সাথে যুক্ত হবে। কখনো কিন্তু এডিনিনের সাথে সাইটোসিন বা গুয়ানিন যুক্ত হবে না, আবার থাইমিনের সাথেও সাইটোসিন বা গুয়ানিন যুক্ত হবে না। এভাবে করে তারা সবসময় বন্ড তৈরি করবে এবং একটির সাথে আরেকটি অবস্থান করবে পাশাপাশি। এখন দেখো, এই যে এখানে যে এই অংশ, এতটুকু হচ্ছে একটি পলিনিউক্লিওটাইড চেন, আবার এটি হচ্ছে আরেকটি পলিনিউক্লিওটাইড চেন, অর্থাৎ এরা হচ্ছে বিপরীতভাবে অবস্থান করবে, উল্টো দিকে থাকবে, অর্থাৎ 5 প্রাইম থেকে 3 প্রাইম হলো, আরেকটি হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম। এটি তোমাদেরকে আমি এত ডিটেলস তোমাদেরকে বোঝাচ্ছি কারণ হচ্ছে তোমাদের যদি ডিএনএটি ভালোভাবে বুঝতে পারো এদের গঠন সম্পর্কে, অর্থাৎ এখানে যে উপাদানগুলো রয়েছে এগুলো একটি আরেকটির সাথে কিভাবে যুক্ত থাকে, কিভাবে করে ডিএনএটি গঠিত হয়, তাহলে হচ্ছে তোমাদের বুঝতে সুবিধা হবে। না হলে তোমরা যখন তোমাদের বই পড়বে তখন তোমাদের কাছে সব নতুন নতুন লাগবে, আসলে কিভাবে করে এরা একটির সাথে যুক্ত আছে, বা যে নাইট্রোজেনাস বেস বলা হচ্ছে এগুলো কীরকম দেখতে। হ্যাঁ, তোমাদের এখন ডিটেলস নেই, কিন্তু তোমরা যখন এইচএসসিতে যাবে তখন কিন্তু তোমাদের ডিএনএ নিয়ে অনেক ডিটেলস আলোচনা আছে। তখন নাইট্রোজেনাস বেস কিভাবে গঠিত হয়, কি কি থাকে, তারপর হচ্ছে এই সুগার কীরকম, এগুলো সম্পর্কে কিন্তু আরও ডিটেলস আছে। এখন যদি তোমরা জানতে পারো, বেসটা যদি তোমরা ক্লিয়ার করে ফেলতে পারো, তাহলে তোমাদের এইচএসসিতে আশা করি অত বেশি সমস্যা হবে না। এই যে ডিএনএ অণুর যে দুটি সূত্রক রয়েছে, এই দুটির সূত্রকের মধ্যে যে প্যাচ, মানে অর্থাৎ প্রতিটি যে প্যাচ রয়েছে, দেখো এই যে এখান থেকে এই যে এতটুকু পর্যন্ত একটি প্যাচ। হ্যাঁ, দেখো এই যে ধরো এটি একটি বাঁশের দণ্ড। হ্যাঁ, এটির পাশে যদি আমি একটি সুতোকে এভাবে করে ঘুরিয়ে আনি, অর্থাৎ দেখো সুতোটা যদি এভাবে করে যদি প্যাঁচ দিই আমি বাঁশের খণ্ডটাকে, তাহলে এই যে প্যাঁচটি রয়েছে এই প্যাঁচের দৈর্ঘ্যটি হচ্ছে, যদি ডিএনএ ক্ষেত্রে বলি তাহলে এই যে প্যাঁচ, এই প্যাঁচের দৈর্ঘ্যটি হচ্ছে 334 অ্যাংস্ট্রম। এবং এই যে প্যাচ রয়েছে এই প্যাচের মধ্যে, প্রতিটি প্যাচের মধ্যে হচ্ছে যে 10টি করে নিউক্লিওটাইড থাকে, অর্থাৎ এখানে যদি একটি প্যাচ থাকে এখানে হচ্ছে এরকম করে 10টি নিউক্লিওটাইড থাকে। এবং এই যে প্রতিটি ধাপ রয়েছে, অর্থাৎ এই যে এটি একটি ধাপ, অর্থাৎ এই যে নিউক্লিওটাইড রয়েছে এই নিউক্লিওটাইডগুলোর একটির সাথে আরেকটির দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। এই যে দেখো এখানে আরও ভালোভাবে বোঝা যাচ্ছে যে এখানে যে প্রতিটি যে প্যাচের দৈর্ঘ্য রয়েছে এটি হচ্ছে 34 অ্যাংস্ট্রম, এবং এই যে একটি ধাপের সাথে আরেকটি ধাপের দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। এবং এই যে প্রতিটি প্যাচে যে প্রতিটি প্যাচ রয়েছে এই প্রতিটি প্যাচের মধ্যে হেলিক্স দুটির ব্যাস কত জানো? হেলিক্স দুটির ব্যাস হচ্ছে যে 20 অ্যাংস্ট্রম। এবং দেখো এখানের মধ্যে যেই খাঁজটি দেখা যাচ্ছে এটিকে বলা হচ্ছে গভীর
খাঁজ। আর এই যে ছোট করে দেখা যাচ্ছে, এই যে ছোট, এটিকে বলা হচ্ছে অগভীর খাঁজ। তাহলে তোমাদেরকে একটু আবার ভালো করে ডিএনএ গঠনটি বুঝিয়ে দিই। ডিএনএ হচ্ছে পলিনিউক্লিওটাইডের গঠন, অর্থাৎ দুটি পলিনিউক্লিওটাইড চেনের সমন্বয়ে হচ্ছে ডিএনএ গঠিত হয়। এবং যে পলিনিউক্লিওটাইড রয়েছে সেখানের মধ্যে যে নিউক্লিওটাইড রয়েছে সেই নিউক্লিওটাইডের মধ্যে হচ্ছে ফসফেট থাকে, ফসফেট, তারপর হচ্ছে সুগার, এরপর হচ্ছে নাইট্রোজেনাস, আমি সংক্ষেপে লিখছি নাইট্রোজেনাস বেস। এভাবে করে হচ্ছে নিউক্লিওটাইড গঠিত হয়। এবং যে নাইট্রোজেনাস বেস রয়েছে, সাইটোসিন অলওয়েজ গুয়ানিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যুক্ত থাকে, এডিনিন থাইমিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যুক্ত থাকে। এভাবে করে হচ্ছে প্রতিটি নিউক্লিওটাইড যুক্ত থাকে এবং প্রতিটি নিউক্লিওটাইড একে অপরের সাথে ফসফেটের মাধ্যমে যুক্ত থাকে। এই ফসফেটটি হচ্ছে সুগারের 5 নম্বর কার্বনের সাথে যুক্ত হয়, তারপর আবার হচ্ছে 3 নাম্বার কার্বনের সাথেও যুক্ত হয়। এবং যে নাইট্রোজেনাস বেস রয়েছে সেগুলো হচ্ছে সুগারের 1 নম্বর কার্বনের সাথে যুক্ত হয়। এই যে নাইট্রোজেনাস বেস রয়েছে এগুলোকে কিন্তু একে অপরের পরিপূরক বলা হয়। দেখো, এডিনিন থাইমিনের সাথে এবং গুয়ানিন সাইটোসিনের সাথে অলওয়েজ যুক্ত হয়। একটি সূত্রকে এ থাকলে, অর্থাৎ একটি সূত্রকে যদি এডিনিন থাকে তাহলে আরেকটি সূত্রকে যে থাইমিন থাকবে এটি কিন্তু দেখে বোঝা যায়। অর্থাৎ একটি সূত্রকে যদি গুয়ানিন থাকে তাহলে অপর পাশে, অপর সূত্রকের মধ্যে যে পাশে সাইটোসিন থাকবে সেটি কিন্তু দেখে বোঝা যায়। আর এটি হচ্ছে যে পরিপূরক, অর্থাৎ একটিকে দেখলে আরেকটি বোঝা যাবে। এটি হচ্ছে পরিপূরকের ধর্ম। কিন্তু এরা কিন্তু আবার একরকম নয়, কারণ একরকম কখন বলবো, যদি এডিনিনের সাথে এডিনিন থাকে বা থাইমিনের সাথে থাইমিন, সাইটোসিনের সাথে সাইটোসিন এবং গুয়ানিনের সাথে গুয়ানিন। এখন যেহেতু এরা এডিনিনের সাথে থাইমিন যুক্ত হচ্ছে তাই হচ্ছে এরা একরকম নয়, কিন্তু এরা কিন্তু একে অপরের পরিপূরক। তাহলে দেখো ডিএনএ এর নামটি কিভাবে এলো, কেন একে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বলা হচ্ছে। এই যে ডি, এটি মানে হচ্ছে ছাড়া, এবং অক্সি মানে হচ্ছে অক্সিজেন। তাহলে আমি একটু আগেই বলেছি যে ডিঅক্সিরাইবোজ সুগারের মধ্যে যে 2 নম্বর কার্বন রয়েছে সেখানে কিন্তু অক্সিজেন নেই। তাহলে দেখো, এর জন্য বলা হচ্ছে যে ডিঅক্সিরাইবো, রাইবো অর্থ হচ্ছে যে রাইবোজ সুগারের কথা বলা হয়েছে, তাই ডিঅক্সিরাইবো এই নামটি বোঝা যাচ্ছে তাহলে কিভাবে এসেছে। এবং নিউক্লিক অ্যাসিড বলতে হচ্ছে নিউক্লিয়াসকে বোঝানো হচ্ছে, কারণ হচ্ছে ডিএনএ এই অণুটি হচ্ছে প্রথম নিউক্লিয়াসেই পাওয়া গিয়েছে, তাই হচ্ছে একে বলা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তাহলে এবার বুঝেছো, তাহলে ডিএনএ এই কথাটি, এইটির যে ফুল ফর্ম ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এটি কীভাবে এসেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা করলাম ডিএনএ এবং ডিএনএ স্ট্রাকচার নিয়ে, এবং ইনশাল্লাহ সামনের ক্লাসে আরএনএ, এরপর ডিএনএ রেপ্লিকেশন এবং ক্রোমোজোম নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং ডিএনএ সম্পর্কে যদি কোনো ধরনের কনফিউশন থাকে তাহলে ভিডিওটি বারবার দেখবে, এবং অবশ্যই বায়োলজি শিক্ষা 365-এর পাশেই থেকো। সকলকে আল্লাহ হাফিজ এবং ধন্যবাদ।